ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট। সাথে আছে আমি মুজরাবিন তারেক। শুরুতেই বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের খবর। দ্বিতীয় টেস্টের ভেন্যু কুইন্সল্যান্ডের ম্যাকাওতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। 10 ঘন্টা জার্নি শেষে স্থানীয় সময় সন্ধ্যায় ম্যাকাওতে পৌঁছায় টাইগাররা। সেখানকার প্রবাসী বাংলাদেশিরা বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেয় নাজমুল শান্তর দলকে। অস্ট্রেলিয়া বাংলাদেশ দ্বিতীয় টেস্ট 22 আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাইতে, যে শহরের গ্রেট ব্যারিয়ার রিফ এরানায় অনুষ্ঠিত হবে অজিদের সাথে টাইগারদের সিরিজের শেষ টেস্ট। সেই টেস্টে অংশ নিতে টাইগাররা সকালে ডারউইন ছেড়েছে স্থানীয় সময় সকাল 7:05 ফ্লাইটে। এরপর 10 ঘন্টা জার্নি শেষে স্থানীয় সময় বিকেলে ম্যাকাইতে পৌঁছায় ফিল সিমন্স শিষ্যরা। প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে আছে বাংলাদেশ। তেইশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলছে এবং সেখানে প্রথম জয়টা বাংলাদেশ তুলে নিয়েছে। যথারীতি এই জয়ের পর বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্যাপক উত্তেজনা এখন ম্যাকাইতে, এবং বিশেষ করে সেখানকার টিকিট নিয়ে কিন্তু রীতিমতো হাহাকার চলছে। বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট বিক্রি অলরেডি শেষ। ম্যাচের এখনও 3 দিন বাকি থাকলেও নেই টিকিট। ম্যাকাইতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে গ্যালারি থাকবে কানায় কানায় পূর্ণ। এদিকে অস্ট্রেলিয়া স্কোয়াডেও এসেছে পরিবর্তন। বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাকাইতে অনুষ্ঠিতব্য সেই টেস্টের এখনো 4 দিন বাকি, যদিও সেই 4 দিন আগে শেষ হয়ে গেছে টেস্টের প্রথম দিনের সব কটি টিকিট। বাংলাদেশ সিরিজ জয়ের হাতছানি আছে ম্যাকাইতে, যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়া সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু হবে ম্যাকাই সেই স্টেডিয়ামটিতে। বাংলাদেশ ডারউইনে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে পরাজিত করে। ম্যাকাইতে এবার সেই হাতছানি আছে গ্যালারি ভর্তি দর্শকের সামনে। গ্যালারি ভর্তি অজি সমর্থক, যেখানে উড়েছে লাল সবুজের পতাকাও। বাংলাদেশ বাংলাদেশ বলে গর্জন করেছে টাইগার ভক্তরা। বলছিলাম ডারউইনের কথা। মারারা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ যে লিখে ফেলেছে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা গল্পটা। ম্যাকাইতেও কি হবে এমন কিছু? টিকিট নিয়ে হাহাকার। প্রথম ম্যাচে বাংলাদেশের দাপটের পরে কি বেড়ে গেছে এই ম্যাচের উন্মাদনা? অজি স্কোয়াডেও যে এসছে পরিবর্তন। বাংলাদেশের পারফরমেন্সের চাপে রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পারফরমেন্সে তারা বিস্মিত, হতবাক, সেটা নিয়ে কোনো সন্দেহ কিংবা সংশয় নেই। তাই তো সিরিজের দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন। ওপেনার জ্যাক ওয়েদারাল্ড, তার জায়গায় এসেছেন ম্যাট প্রেনশো। এবার কি আরেকটু কঠিন ভাবে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, অস্ট্রেলিয়া। এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এক সাক্ষাৎকারে এমন ঐতিহাসিক মুহূর্তকে বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ জয়ের মুহূর্তের সাথে তুলনা করেছেন ফিল সিমন্স। এই জয়ের নেপথ্যে দলের মানসিক দৃঢ়তা, নিয়ন্ত্রিত আর দীর্ঘদিনের পরিশ্রমকে বড় কারণ হিসেবে দেখছেন হেড কোচ ফিল সিমন্স। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের ক্রিকেটে এমন দৃশ্যের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ডারউইনে প্রথম টেস্টে 9 উইকেটের জয় তাই শুধু একটি ম্যাচের ফল নয়, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট সামর্থ্যের বড় এক ঘোষণা। ফিল সিমন্সের বিশ্বাস, গত 2-1 বছরে বাংলাদেশের টেস্ট দল ধীরে ধীরে উন্নতি করছে। জিম্বাবুয়ের বিপক্ষে ধাক্কা এলেও তার আগে দলের পারফরমেন্স আর আত্মবিশ্বাস ছিল ইতিবাচক। এমনকি অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচ প্রত্যাশা মতো না হলেও মূল ম্যাচে আত্মবিশ্বাস ধরে রেখেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারানো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত। আমরা গত 2-1 বছরে টেস্ট দল হিসেবে আরও ভালো হয়ে উঠছি, তাই এই ম্যাচে এসে আমাদের আত্মবিশ্বাস ছিল। অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসার নাহিদ রানাকে না পাওয়াটা ছিল বড় ঘাটতি, কিন্তু 3 পেসারের শৃঙ্খলিত বোলিংয়ে সেই অভাব পুষিয়ে দিয়েছেন বলে মত সিমন্সের। আর ম্যাচ জুড়ে সবচেয়ে বড় শক্তি ছিল আবেগ নিয়ন্ত্রণ। সবচেয়ে বড় বিষয় ছিল আবেগ নিয়ন্ত্রণ করা। আমরা চেষ্টা করেছি লাঞ্চ ও টি টাইমেও একই লেভেল বজায় রাখতে। উইকেট না পেলেও আবেগ খুব বেশি বা খুব কম না করার চেষ্টা করেছি। জয় নিশ্চিত হওয়ার পর ড্রেসিং রুমের আবেগও সামলাতে পারেননি কোচ নিজেই। বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের সঙ্গে সিমন্স টেনে এনেছেন বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ জয়ের উদযাপনের প্রসঙ্গ। আমরা এই জয়কে তুলনা করছিলাম আর্জেন্টিনা যখন বিশ্বকাপে ম্যাচ জিতত তখনকার সঙ্গে। বিশ্বকাপের সময় ঢাকার রাস্তা অবিশ্বাস্য ছিল, এমন কীর্তির পর আমরা বলছিলাম এটাও তেমনই। বাংলাদেশ থেকে যে শুভেচ্ছা বার্তা পেয়েছি তার সবকিছুই বিশেষ।
তবে উৎসবের মাঝেও সতর্ক টাইগার কোচ, সিরিজ এখনও শেষ হয়নি, সামনে দ্বিতীয় টেস্ট, সেখানেও একই মান ধরে রাখতে পারলেই সিরিজ জয় হবে আরও বড় অর্জন, আর সেদিকেই তাকিয়ে আছেন ফিল সিমন্স। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। 2006 সালে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর 2টা সিরিজ খেললেও আর জেতা হয়নি অজিতের। এই রেকর্ডটা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালে। তার কাছে এই জয় বাংলাদেশের ইতিহাসের অনেক বড় অর্জন। 2006 সালে বাংলাদেশকে টেস্ট সিরিজ হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর 2017 সালে 1-1 ব্যবধানে ড্র হয়। এবারের সিরিজও অস্ট্রেলিয়ার জেতার সুযোগ নাই। এরই মধ্যে এক ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সুযোগ নষ্ট করে দিয়েছে শান্ত বাহিনী। ফলে টেকনিক্যালি গত 20 বছর ধরে বাংলাদেশের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া। নির্দ্বিধায় এই সময়টা আরও বাড়বে। মাঝের 2 দশকে মাত্র 2টা সিরিজ খেললেও মহাপরাক্রমশালী মাইটি অজিদের 2 দশক ধরে আটকে রাখা কম কথা তো নয়। ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এটা অস্ট্রেলিয়া আপনি যদি মনে করেন এটা ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে বড় একটা টেস্ট টিম না, সব কিছুতেই বেস্ট টিম। তো ওইখানে যারা আমাদের সাথে মানে অনেক বছর ধরে জিততে পারতেছেন, এটা আমাদের জন্য অনেক কনফিডেন্ট বয়ে আনবে। আমরা মনে করি যে হয়তোবা আমি মনে করব যে প্লেয়ারদের, আমাদের বাংলাদেশ টিমের প্লেয়ারদের অনেক কনফিডেন্ট, বাট অস্ট্রেলিয়ার হয়তোবা সেই জিততে পারতেছে না, সেটাও তাদের হয়তোবা মেন্টালি অনেক এফেক্ট করতেছে। প্রথম টেস্টে 2 স্পিনার 3 পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের পরিকল্পনা কেমন হবে? একজন পেসার কি বাড়ানো হবে? ইনজুরি থেকে ফিরে আসা শরীফুল কি সুযোগ পাবেন? যে উইকেট বা যে সারফেসে খেলা হয়, এখানে 5 দিনে যদি খেলা আপনি চিন্তা করেন তাহলে খেলাটা ভেরি ডিফিকাল্ট। আপনি হয় ডু অর ডাই খেলতে হবে, হয় হারবো না জিতবো, বাট জেতার জন্য খেলতে হলে একটা প্রসেস আছে। ডেফিনেটলি তাদের একটা প্ল্যান আছে, ওই প্ল্যানে আমার মনে হয় আগালে খুব ভালো হয় এবং দেয়ার আর নো চান্স টু লুক ব্যাক। এখানে পিছিয়ে থাকার কিছু নেই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতিতে ঘরোয়া ক্রিকেটে ডিউক বলের ব্যবহারকে কৃতিত্ব দিলেন সিলেট বিভাগীয় দলের এই হেড কোচ। তার মতে ব্যাটারদের উন্নতিতে এই বলের ব্যবহার বহুল ভূমিকা রেখেছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বর্তমান সরকারের 180 দিনে ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য অর্জন হচ্ছে 300 জন ক্রীড়াবিদকে মাসিক 1 লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেয়া। আগামী মাসেই যা 500 জনে উন্নীত হচ্ছে। প্রথমবারের মতো নতুন করে প্রতিভা অন্বেষণে পাওয়া 310 জনকে 2 মাস উন্নত ট্রেনিং দেওয়া হবে বিকেএসপিতে। আর দেশের ক্রীড়া ফেডারেশন ও সংস্থাগুলোকে 1244 কোটি টাকা সিড মানি দেওয়ার ঘোষণা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ডকে। কেমন ছিল ক্রীড়াঙ্গনের প্রথম 6 মাস, জানবো মেহেদি নাইমের রিপোর্টে। প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটে চলছেন বাংলার মেঠো পথ ধরে, আর শিশু কিশোরদের মাঝে বিলিয়ে দিচ্ছেন ফুটবল। ছবিটি ছুঁয়ে যায় যে কাউকে, বুঝিয়ে দেয় বর্তমান সরকার খেলাধুলা নিয়ে কতটা সোচ্চার। খেলা হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে চলতি বছরের মাঝামাঝিতে 300 জন ক্রীড়াবিদকে মাসিক 1 লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেবার যুগান্তকারী সিদ্ধান্ত নেয় সরকার, যা শিগগিরই 500 জনে উন্নীত হবে। এতে একজন খেলোয়াড় পূর্ণ মনোযোগ দিতে পারছে, যার সুফল আগামী 5 বছরের মধ্যে পাবে বাংলাদেশ। আমরা 500 জন ক্রীড়াবিদকে আমরা মাসব্যাপী, বছরব্যাপী এবং তাদেরকে স্থায়ীভাবে আমরা ক্রীড়া ভাতায় অন্তর্ভুক্ত করে আমরা তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করব ইনশাআল্লাহ। অত্যন্ত ইতিবাচক 6টি মাস হয়েছে আমাদের। আমরা অনেক কিছু পেয়েছি, বলতে গেলে অনেক নতুন জিনিস দেখেছি এবং অনেক কিছু দেখেছি যা নতুনভাবে করা হবে, যেটাতে ডেফিনেটলি ফুটবলের বেনিফিট হবে। একটা সময় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে নতুন কুড়ি থেকে উঠে আসা তারকারা যেমন দাপট দেখাতো, তেমনি কিশোরগঞ্জের হাওরকন্যা মারিয়া, মাথায় 9 সেলাই নিয়ে মাঠে ফুটবল খেলতে নামা অনন্যারা ক্রীড়াঙ্গনে নতুন কুড়িতে চ্যাম্পিয়ন হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত। দ্বিতীয় আসরে ইউনিয়ন পর্যায়ে ট্যালেন্ট হান্টিং প্রায় 5000 টিম নিয়ে নতুন কুড়ি আয়োজনের অপেক্ষায়। কিছুদিন আগে আমাদের নতুন কুড়ির প্রথম পর্ব অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। 30% মেয়ে ছিল এখানে রেজিস্ট্রেশনকারী। এটা একটি বিশাল উদ্যোগ এবং বিশাল সাফল্য। বাংলাদেশের ক্রীড়াকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিকভাবে ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে একটি
স্পোর্টস ডিপ্লোম্যাসি উইং খোলা হয়েছে, যেটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। নতুন মৌসুমে জাতীয় ফুটবল দল ও ক্লাব ফুটবল দুটোই কিছুটা পুরনো রূপে ফিরে পাবার অপেক্ষায়। আমাদের এর আগে যে জাতীয় লিগটা হতো, আপনারা জানেন যে জাতীয় লিগে আপনার রাজশাহীতে খেলা হতো, সিলেটে খেলা হতো, চিটাগাঙে খেলা হতো, আপনার কুমিল্লাতে খেলা হতো, আপনার খুলনাতে খেলা হতো। এই যে ডিস্ট্রিক্টগুলি, এই ডিস্ট্রিক্টগুলোতে খেলাগুলা পরিচালনা করতে হবে এবং ডিস্ট্রিক্টগুলিতে খেলাগুলো নিয়ে যেতে হবে। তাহলে আমি মনে করি প্রচারও বাড়বে। সামনে জাপানি এশিয়ান গেমসের হাতছানি, 5 বছর পর 5 বছরের ক্রীড়া পুরস্কার একত্রে দেয়া হবে এই বছরই। আর 1244 কোটি টাকা ফেডারেশনগুলোর মাঝে সিড মানি দেবার ঘোষণা তো আরেক ইতিহাস, এটাও পাওয়া যাবে এ বছরই। সব মিলিয়ে ক্রীড়াঙ্গনের ভিত গড়তে সামনের দিনগুলো বেশ গুরুত্বপূর্ণ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আর্জেন্টিন ফুটবল কোচ ফার্নান্দো ভারেলার সঙ্গে 1 বছরের চুক্তি করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে দল গঠনের আনন্দ ছাপিয়ে লীগ কমিটির পুনর্গঠন নিয়ে তোপ দেগেছে ঐতিহ্যবাহী সাদা কালোরা। কিংস সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি নিরপেক্ষ কমিটি গঠনের কঠোর দাবি সাদা কালোদের। আমাদের কোচের নাম হচ্ছে ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলা। ভারতীয় লিগে গোকুলাম কেরালা ও চার্চিল ব্রাদার্সে কাজ করা প্রো লাইসেন্সধারী ফার্নান্দো ভারেলাকে কোচের দায়িত্ব দিল সাদা কালোরা। জাতীয় দল ও বিদেশিদের নিয়ে কাগজে কলমে সময়ের অন্যতম সেরা দল গড়েছে মোহামেডান। 34-35 জন প্লেয়ার অলমোস্ট হয়ে গিয়েছে, 1-2টা খালি আছে। সেই ক্ষেত্রে আমরা লাস্ট দিন পর্যন্ত দেখব। কোচ ঘোষণার দিনেই লীগ কমিটির পুনর্গঠন নিয়ে তোপ দেগেছে মোহামেডান। কিংস সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বাতিল করে সব ক্লাবের প্রতিনিধিত্বে নিরপেক্ষ কমিটি গঠনের কঠোর দাবি পুনর্ব্যক্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আমরা চাই একটা নিরপেক্ষ লীগ কমিটি, যেটা অধীনে খেলাধুলি হোক এবং স্বচ্ছতা থাকুক। সে লক্ষ্যে আমরা বলছি, ওনারা এটাতে কনভিন্স হয়েছে। কালকে ওনারা বলছে দ্রুততম সময়ের মধ্যে এটাকে ভেঙে নতুনভাবে করবে এবং ক্লাবের প্রতিনিধিত্ব থাকতে হবে। সর্বোচ্চ লিগে খেলার 4 বছরের মাথায় ফর্টিস এএফসিতে খেলতে পারলেও দেশের অন্যতম পুরাতন ক্লাবটি পারছে না। সেই সীমাবদ্ধতা এবার কাটাতে চায়। ঢাকার জাতীয় স্টেডিয়াম হোম ভেন্যু চায়। আপাতত ধানমন্ডি মাঠ ব্যবহারের পরিকল্পনা ঐতিহ্যবাহীদের। মোহামেডান ক্লাব একটা ভালো দল গঠন করছে রেজাল্টের জন্য, এবং এই রেজাল্টটা ধরে রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষ যতটা সহযোগিতা করেছে, আমাদের খেলোয়াড়দের কাছ থেকে কিন্তু সেই সহযোগিতা থাকতে হবে। 25 আগস্ট ফেডারেশন কাপ, 28 আগস্ট ঘরোয়া ফুটবল লিগ শুরুর সূচি। তবে অনেক ক্লাব দলবদল ও ক্লাব লাইসেন্সিং ইস্যুতে অক্টোবরে লিগ শুরুর দাবি জানান। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। অনাকাঙ্ক্ষিত এক ঘটনার খবরের শিরোনামে 2026 বিশ্বকাপে আলোচনায় আসা মিশরের কোচ হোসাম হাসান 2 স্ত্রীর হাতাহাতির কাণ্ডে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ এসে তা নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে জানা যায় এক রেস্টুরেন্টে সময় কাটাচ্ছিলেন হোসাম দম্পতি, কিন্তু হঠাৎই সেখানে উপস্থিত হয়ে মারামারির কাণ্ড ঘটান হোসামের সাবেক স্ত্রী হুবাইদা। মিশরের জাতীয় ফুটবল দলের হেড কোচ হোসাম হাসানকে নিয়ে সামনে এলো এক নজিরবিহীন ও অবিশ্বাস্য ঘটনা। উত্তর উপকূলের এক রিসোর্ট হোটেলে পারিবারিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই তারকা কোচ। ঘটনার সূত্রপাত হয় মিশরের বিখ্যাত শিল্পী মোহাম্মদ রামাদানের অনুষ্ঠানে। নর্থ কোস্টের মেরিনা রিসোর্ট এলাকার একটি ক্যাফেতে বিশ্রাম নিচ্ছিলেন কোচ হোসাম হাসান ও তার বর্তমান স্ত্রী দানা আদাম। পরিবেশ বেশ শান্তই ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে উপস্থিত হন হোসামের সাবেক স্ত্রী, আর তখনই পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। শুধু তাই নয়, মিশরীয় এই কোচের সাবেক স্ত্রী হুবাইদার সঙ্গে সেখানে চলে আসে তার ছেলেমেয়েরাও। এক পর্যায়ে হঠাৎ করেই হাসানকে চেয়ার থেকে জোরপূর্বক টেনে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। বিষয়টি দেখে বাধা দেন বর্তমান স্ত্রী দানা আদাম। মুহূর্তের মধ্যেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা, যা পরবর্তীতে রূপ নেয় হাতাহাতিতে।
এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে কথা কাটাকাটির এক পর্যায়ে গায়ে গরম কফি চুরে মারা হয় এবং শুরু হয় হাতাহাতি, চুল টানাটানি ও কিল ঘুষি। নিজের প্রাক্তন স্ত্রীর সন্তান ও বর্তমান স্ত্রীর এই ভয়াবহ মারামারির মাঝে পড়ে পুরোপুরি অসহায় হয়ে পড়েন জাতীয় দলের এই কোচ। মানসিকভাবে তীব্র চাপে পড়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হোটেলের অতিথিদের ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সাবেক স্ত্রী হুবাইদা আইনি অভিযোগ প্রত্যাহার করে নিলেও বর্তমান স্ত্রী দানা আদাম ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। শ্রীলঙ্কা ভারত টেস্ট সিরিজের খবর। গল টেস্টে চতুর্থ দিন শেষে ড্রাইভিং সেটে ভারত শেষ দিনে জেতার জন্য তাদের প্রয়োজন 6 উইকেট ও স্বাগতিক শ্রীলঙ্কার দরকার 288 রান। দ্বিতীয় ইনিংসে ভারতকে 193 রানে অল আউট করে স্বাগতিকরা। ভারতের হয়ে সর্বোচ্চ 66 রান করেন ঋষভ পান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দেবদূত পাডিক্কল এদিনও আশা জাগে ইনিংস বড় করতে পারেননি, খেলেন 44 রানের ইনিংস। ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন লঙ্কান ব্যাটার দীনেশ চান্ডিমাল। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্দো তুলে নেন 4টি উইকেট। ভারতের দেয়া 372 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। দলীয় 13 রানে মাদুস্কা ফার্নান্দোকে হারায় দলটি। মাত্র 1 রান পরই সাজ ঘরে ফেরেন সুরিয়া বান্দারা। লাহিরো উদানা ইনিংস বড় করতে পারেননি, ফেরেন মাত্র 16 রান করে। কামিন্দো মেন্ডিসও ফেরেন মাত্র 2 রান করে। অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ও সোনাল দিনুশা পঞ্চম উইকেট জুটিতে লড়াই করছে স্বাগতিকরা। ঢাকার ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বিআইটি স্কুলকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী কলেজ। ফাইনালে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার সাবেক তারকা ও ম্যারাডোনা সতীর্থ ক্লোদিও কানিজিয়া। ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তার উপস্থিতি ও বক্তব্য অনুপ্রাণিত করেছে হাজারো তরুণ ফুটবল প্রেমীকে। বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন ক্লোদিও কানিজিয়া। তার উপস্থিতিতে তরুণদের উৎসাহিত করতে ইফা পিলো চিপসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে অংশ নেয় রাজধানীর 36টি স্কুল। ফাইনালে বিআইটিকে হারিয়ে শিরোপা জেতে নৌবাহিনী কলেজ। বার্সেলোনার সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে স্পেনের কাতালোনিয়ার শহরটিতে পৌঁছেছেন মিডফিল্ডার রদ্রি। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা শেষে হবে আনুষ্ঠানিক চুক্তি। বার্সায় পৌঁছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবল জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী এই ফুটবলার। ডেনজিল ডামফ্রিজ, বের্নার্দো সিলভা, মার্ক কুকুরেয়া। সামার ট্রান্সফার উইন্ডোর শুরুর দিকে এই 3 ফুটবলারকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। কিন্তু এই 3 ফুটবলারকেই দলে নিতে আগ্রহী ছিল আবার বার্সেলোনা। বলা হয়, মরিনিয়োকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর যেন হুয়ান লাপোর্তা আর ডেকোর ট্রান্সফার লিস্ট থেকে ফুটবলার নেওয়া শুরু করে রিয়াল। এমনকি হঠাৎ করেই বিনা প্রয়োজনে বার্সার স্বপ্নের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের জন্য 100 মিলিয়নের প্রস্তাব দিয়ে বসে লস ব্লাঙ্কোসরা। চলমান দলবদলে যখন দুর্দান্ত প্রতাপে দাপট দেখাচ্ছিল রিয়াল, ঠিক তখনই গোপনে প্রতিশোধের ছক কষছিল বার্সেলোনা। এক্সপার্টদের মতে রিয়ালের স্কোয়াডের সবচেয়ে বড় দুর্বলতা ডিপ লাইন প্লেমেকারের অভাব, অর্থাৎ টনি ক্রুজের উত্তরসূরি। স্পেনের বিশ্বকাপ জয়ের পর দলটির সেরা ফুটবলার রদ্রিকে নিতে আলোচনা শুরু করে রিয়াল মাদ্রিদ। রদ্রি আর সিটি দুপক্ষই ছিল নিমরাজি। কিন্তু রিয়াল যখন ভিনির চুক্তি নবায়নে ব্যস্ত, তখন গোপনে রদ্রিকে তার সতীর্থ আর কোচদের সাথে কথা বলিয়ে নিজেদের দলে নিতে রাজি করে ফেলে বার্সেলোনা। রিয়াল নয়, রদ্রি এখন তাই বার্সার। এর চেয়ে মধুর প্রতিশোধ আর কি বা হতে পারে। দলবদলের আনুষ্ঠানিকতা স্বার্থে সোমবার বার্সেলোনা পৌঁছেছেন রদ্রি। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর হবে আনুষ্ঠানিক চুক্তি। সবকিছু ঠিক থাকলে 2030 সাল পর্যন্ত বার্সার সাথে চুক্তিবদ্ধ হবেন এই মিডফিল্ডার। বার্সেলোনা বিমানবন্দরে এসেই ট্রেবল জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন বিশ্বকাপের সেরা এই ফুটবলার। আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আমার সতীর্থদের সাথে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি। তাদের বেশিরভাগকেই আমি আগে থেকেই চিনি। চ্যাম্পিয়ন্স লিগ সহ মৌসুমে সব ট্রফি জিততে চাই। লা লিগার নতুন মৌসুম শুরু হয়েছে, তবে মাঠের এল ক্লাসিকো হতে এখনো কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই তো দলবদলের বাজারে হয়ে গেল ভিন্ন ধরনের এক এল ক্লাসিকো মহারণ। এবার সবকিছু শেষে রিয়াল বার্সার মাঠের দ্বৈরথের অপেক্ষা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।